সালাম আলাইকুম মিসেস চমৎকার একটি সন্ধ্যা রাত আর ঢাকাতে হচ্ছে সকাল। সেই চমৎকার এই সকালে আমাদের সাথে আছেন দুজন সেলিব্রিটি, প্রচন্ড ফেমাস এবং সাকসেসফুল। আমি প্রথমে লেডিস ফার্স্ট তিশার কাছে যাচ্ছি। তিশা, আমার মনে আছে আমরা যখন ঢাকায় ছিলাম, যখন আড়ঙে ঘুরছে, হঠাৎ বাসায় এসে বললাম সবাইকে, এই তিশাকে দেখে আসছি, বিকজ ইউ আর পপুলার পিপল স্টিল আই থিঙ্ক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। এবং ডেফিনেটলি দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা, দ্য গ্রেট ডিরেক্টর মোস্তফা সরওয়ার ফারুকী। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, গ্রেট কিনা যায় না, চেষ্টা করছি। ডেফিনেটলি আমাদের আজকের আড্ডাটার উদ্দেশ্য, আমরা জানি শনিবার বিকেল নিয়ে আপনারা আসছেন, আমরা ওটা নিয়ে কথা বলবো ইন এ মিনিট। বাট আপনারা যদি দেখে থাকেন আমাদের প্রথম দিকে ট্রেলারটা, উদ্দেশ্যটা হচ্ছে যে হি ইজ অ্যাকচুয়ালি Mustafa Farooqui has created the new dynamics in Bangla making cinema, movie making, film making, storytelling. তো সেটাই হচ্ছে আমরা দেখালাম যে 420, তারপরে হচ্ছে আর আমার নামগুলো তো ব্যাচেলার পয়েন্ট এখন আসলে ইতিহাস হয়ে গেছে, অনেক পুরনো। প্রথম দিকে মনে থাকতো টেলিভিশন, ডু রিসেন্টলি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আরো আছে, এবং আরো নাটক, ওয়েব সিরিজের তো চমৎকার। এবং মাঝে মাঝে দেখা যায় যে আশেপাশে দেখা যাবে তিশাও আছে, কিন্তু মেইন চরিত্রে অত্যন্ত শক্তিশালী ভূমিকায়। তিশার সবচেয়ে মজার জিনিসটা আমরা বলি ফ্যানদের পক্ষ থেকে যে খুব সাধারণ সিম্পল। এবং আমার একটা কথা হচ্ছিল আজকে, আমরা শওকত আলী সাগর ভাইয়ের কথা বলি, হি হ্যাজ কানেক্টেড আস উইথ ইউ। ভাই বলছিলাম যে সকালবেলা করবো, বাংলাদেশ আর্টিস্ট তো মেকআপ নিতে হয়, তিশা কিভাবে মেকআপ নেবে, এই দেখেন উপস্থিত উইদাউট মিনিমাম মেকআপ। থ্যাংক ইউ সো মাচ। সো তো আমাদের প্রশ্ন, আমি একটা গল্প দিয়ে শুরু করি, তারপরে ছোট্ট করে আপনাদের কথা শুনবো। প্রথমে আগে একটু শুনে নি, একটু হালকা করে নি। ফারুকী, আপনাকে বলছি, আপনার প্রিয় ডিরেক্টর কে? কেউ কিন্তু জানি না আমরা, মুভি ডিরেক্টর কঠিন প্রশ্ন। বাংলাদেশের বাইরে। এটা হচ্ছে প্রশ্নটা এরকম যে সমুদ্রের মধ্যে দাঁড়ায় যদি আমি একটা চামচ দিয়ে পানি তুলতে যাই, তাহলে যে অবস্থা হবে এরকম। পছন্দ রিসেন্টলি অনেক ফিল্ম মেকারই আমার পছন্দ, ফর শিওর। ওমকার ওয়াই, আব্বাস কিয়ারোস্তামি, কিম কি দুক, লি চ্যাং ডং। আমরা ভাই স্পেকট্রামে পৌঁছে গেছি, এখন আর পারবো চারটা বলছে, একটা চিনি নাই। সো ডেফিনেটলি সামওয়ান হুইল চিনবে কেউ না কেউ, ইনশাআল্লাহ। তিশা, প্রিয় অভিনেত্রী, অ্যাক্ট্রেস? অভিনেত্রী। অভিনেত্রী ডেফিনেটলি, বিকজ ইউ ও আর এটা ওই যে সেম জিনিসই হয়ে যায়, অভিনেতা অভিনেত্রী প্রিয়। আসলে ক্যালকুলেট করে বলা যায় না, কারণ কি এক একজনের এক এক সময় এক এক অভিনয় আমার পছন্দ হয়। সো আমি প্রচুর কাজ দেখি, ফিল্ম দেখি, বাইরের, দেশের বাইরে, দেশের ভিতরে। সো আমার এখনকার কিছু মানে আমার অনেক অভিনেত্রী প্রিয়, আমি নাম মানে মেনশন করে বলতে পারবো না। শিওর, ওকে, নো ওয়ারিজ। শনিবার বিকেল নিয়ে চলেই আসি ডাইরেক্টলি। আমরা যেহেতু খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব, সো দ্যাট পিপল ক্যান সি আওয়ার ইয়াং জেনারেশনস, লেটার অন ভিউটা ভালো হয়। এবং সো উদ্দেশ্য হচ্ছে যে তারা শনিবার বিকেল মুভিটার প্রতি ইন্টারেস্ট তৈরি হয়, বিকজ উই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াটস দ্য স্টোরি। তবে ট্রেলারটা আমরা দেখেছি, একটু পরে আমরা ট্রেলারটা দেখাবো। ফারুকী, আপনার ছবিটা নিয়ে আপনি শার্টটা, আমি যেটা শুনেছি, কালকে আমেরিকার সাথে আপনারা কথা বলেছেন আমেরিকান টিভিতে, 50 থেকে 60টা হলে একসাথে মুক্তি দিতে যাচ্ছে নর্থ আমেরিকাতে, হুইচ ইজ এ গ্রেট 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 বিগ থিং। আজকে সম্ভবত আমরা নামগুলো পেয়ে যাব কানাডার হলগুলো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এই নামগুলো আমরা পরে দিয়ে দেবো আমাদের কমেন্টে, ইফ ইউ ক্যান প্লিজ শেয়ার। টরন্টোতে যে হলগুলোতে মুক্তি পাচ্ছে ছবিটা, টরন্টোতে প্রথমে, আমেরিকাতে বেশি পাচ্ছে, কানাডাতে প্রথমে টরন্টো দিয়ে শুরু হচ্ছে, পরের সপ্তাহে হয়তো মন্ট্রিয়াল ঢুকবে। সো অন্টারিও প্রভিন্সে হচ্ছে সিনেপ্লেক্স অডিয়ন, সাউথ কি সিনেমাস, অটাওয়া। টরন্টোতে হচ্ছে ব্র্যাম্পটনে সিলভার সিটি ব্র্যাম্পটন সিনেমাস। দেন মিসিসগায় হচ্ছে সিনেপ্লেক্স সিনেমাস কোর্টনি পার্ক। স্কারবোরোতে সিনেপ্লেক্স অডিয়ন মর্নিং সাইড সিনেমাস। স্কারবোরোতে সিনেপ্লেক্স অডিয়ন এগলিংটন টাউন সেন্টার সিনেমাস। তারপরে কানাটা অটাওয়ায় ল্যান্ডমার্ক 24 কানাটা। তারপরে হুইটবি আর হুইটবাই, আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট, ল্যান্ডমার্ক 24। এরপর হচ্ছে মিসিসগায় সেন্ট্রাল পার্কওয়ে সিনেমা। এরপর হচ্ছে রিচমন্ড হিলে ইয়র্ক সিনেমাস। সো দিস আর দ্য 9 থিয়েটার্স ফ্রম টরন্টো, আই মিন অন্টারিও। ওকে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। সো অন্যান্য প্রভিন্সে আসার ইচ্ছা আছে তো, ভ্যানকুভার, এডমন্টন, ক্যালগারি, বিকজ देयर আর লটস অফ পিপল দ্যাট কমপ্লেইন। প্রথমে আমরা আমেরিকা এবং কানাডা মিলে প্রথম সপ্তাহে আমরা 58টা থিয়েটারের মতো জায়গায় রিলিজ করছি। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, হ্যাটস অফ। আই মিন সো এর মধ্যে 9টা হচ্ছে অন্টারিওতে,
বাকি কত 48 না 49 কটা হয় আমার তো অঙ্ক ভুলে যাই, বাকিগুলো হচ্ছে আমেরিকায়। থ্যাংক ইউ সো মাচ। সো তিশার কাছে যাই, এই মুভিতে আমি একটু আমরা সুইচ করার চেষ্টা করব। It was, I think, definitely challenging, but not challenging for you because you have been, this is your profession. I mean, 24 hours. You think about it. কিন্তু আমরা যেটা শুনি যে অভিনয় করতে গেলে নিজেকে ভুলে যেতে হয়, তারপরে ক্যারেক্টারটার ভিতরে ঢুকে যেতে হয়। What was so challenging about this movie, the latest one, শনিবার বিকেল? না, এইটা আপনি আমাকে যদি বলেন যে নট চ্যালেঞ্জিং ফর মি, ইটস রং, বিকজ এভরি ক্যারেক্টার ইজ চ্যালেঞ্জিং ফর মি এভরি টাইম। বিকজ এই যে আমি যে কোনো ক্যারেক্টারই আসলে নিজের অস্তিত্বকে, নিজের ক্যারেক্টারকে ভুলে যে আরেকটা ক্যারেক্টারকে বুঝে ওকে নিজের মধ্যে ধারণ করে পোর্ট্রেট করা, এক্সিকিউট করা, দর্শকদেরকে মেক বিলিভ করানো যে না আই অ্যাম দ্যাট ক্যারেক্টার, ইটস ভেরি ডিফিকাল্ট জব। সো এটা আসলে আপনি যদি বলেন, আমার কাছে মনে হয় যে এটা সবসময় অনেক ডিফিকাল্ট জব। এটা শুধুমাত্র যে ফিল্মের জন্য তা না, সিম্পল ওটিটি প্ল্যাটফর্ম এখন কাজ হচ্ছে তার জন্য, নাটকের জন্য, একটা সিম্পল আপনি যদি কমার্শিয়ালও করতে চাই, কমার্শিয়ালের জন্য কিন্তু ইটস কোয়াইট ডিফিকাল্ট। সো আর স্যাটারডে আফটারনুনে আমার ক্যারেক্টারটা করা বা যে কোনো ক্যারেক্টারই আসলে নিজেকে ধারণ করা আরো বেশি ডিফিকাল্ট ছিল, বিকজ অন্যান্য কাজে আসলে উই ক্যান টেক দ্য ব্রেক, আমরা একটু ব্রেক নেই, ব্রিদিং স্পেস আছে, আমরা একটু ডিসকাশনে যেতে পারি এবং আমরা বলতে পারি আচ্ছা ঠিক আছে, নট টুডে, টুমরো উই উইল ট্রাই এগেন, বাট উই ডোন্ট হ্যাভ দ্য অপশন হিয়ার। আমাদের আসলে অপশনটা ছিল না এবং আমাদেরকে এক শটেই আমাদের বেসিক্যালি 12 দিন 11 দিনের রিহার্সালের পর আমাদের এক শটেই শেষ করতে হয়েছে, ক্যারেক্টারে থাকতে হয়েছে। এবং একটা মজার বিষয় কি, আফটার দিস ফিল্ম, শুটিং এর ফিল্মের পরে আমরা কিন্তু 2 থেকে 3 সপ্তাহ মানে 1 মাসের মতো আমরা এই ট্রমা থেকে অনেকেই বেরোতে পারি নাই, এবং এটার মধ্যেই আমাদেরকে অনেক অনেক মাস বাস করতে হয়েছে, অনেক সপ্তাহ বাস করতে হয়েছে, আমরা অনেকে কাজ করতেই পারি নাই। সো এটা অনেক বেশি অন্যরকম ছিল এবং অনেক বেশি মানে আছে না যে আমি আমার বিলিভ করতে কষ্ট হয়েছে যে না, আই এম নট দ্যাট ক্যারেক্টার, আমাকে আসলে প্রেজেন্ট টাইমে ফেরত আসতে হবে। সো এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। Was it আর because, if I may, was it because that character was any one of us, তাই একেবারে সাধারণ, একেবারে জীবন থেকে উঠে আসা একটা ক্যারেক্টার, এরকম একটা ব্যাপার, সেজন্য আরো চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে এটা যদি মনে করেন মাদার তেরেসার ক্যারেক্টার হতো, তাহলে তো আপনি নিজেকে চেঞ্জ করে পুরো মাদার তেরেসায় চলে গেলেন। না, এটা আসলে একটা হিউম্যান ক্যারেক্টার আসলে পোর্ট্রেট করা কঠিন হয়। আর ফরওয়ার্ড তো আসলে এই ফিল্মে কোনো রিয়েল ক্যারেক্টার রাখে নাই, এগুলো সব হচ্ছে আমাদের তার ক্রিয়েটেড ক্যারেক্টার। সো তার ক্রিয়েটেড ক্যারেক্টারে নিজেকে পোর্ট্রেট করতে হচ্ছে। আর হয় না, সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশনে আমাদেরকে অ্যাক্টিং করতে হয়েছে এবং সিচুয়েশনটা আমাদেরকে এমন ভাবে চিন্তা করতে হয়েছে যে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে তো এটা খুব ভয়াবহ একটা দিন, ভয়াবহ একটা ইনসিডেন্ট। এইরকম একটা ইনসিডেন্টের মাঝখানে আমার মনে আছে যখন আমরা নিউজ শুনছিলাম যে এরকম একটা ঘটনা ঘটছে, আমি তো যেহেতু একেবারে কাছাকাছি মোটামুটি থাকি, সো এরকম একটা ঘটনা যাচ্ছে, আমরা টিভিতে দেখছি, এরকম আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমরা বাহির থেকে বাসায় বসেই আমরা খুব আতঙ্কে ছিলাম। যখন আমরা অ্যাক্টিং করতে যাচ্ছিলাম তখন তো আসলে ওইরকম সিচুয়েশনে বারবার মনে হচ্ছিল যে কাজ করতে যে আহারে ওই দিন ওই মানুষগুলোর যে কি হয়েছে, কি অবস্থায় যে ছিল। সো এটা আসলে অনেক ডিফিকাল্ট হয়েছে ক্যারেক্টারে ঢুকতে, ডিফিকাল্ট হয়েছে ক্যারেক্টার থেকে বের হতে। এখন কতটুকুন আমি মেক বিলিভ করতে পেরেছি, কতটুকুন মানুষ পছন্দ করবে বা কতটুকুন মানুষ বিশ্বাস করবে, বিশ্বাসযোগ্য, এটা আসলে দর্শক দেখলে বুঝতে পারবে। বাট ফেস্টিভ্যাল গুলোতে থেকে আসলে আমরা রিয়াকশন পেয়েছি অনেক ভালো, অনেক মানুষ অনেক দোয়া করেছে, অনেক পছন্দ করেছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা বাকিটা তো দর্শক দেখবেই, আমরা এবার দর্শকের কাছে যাই, যার মাথা থেকে আইডিয়া, বেবি দ্য চাইল্ড, মোস্তফা ফারুকী। উনি বললেন, তিশা কিন্তু বললেন যে এক শট, সিঙ্গেল শটের মুভি। আমি একটা দেখলাম যে আপনাদের দিস ইজ ওয়ান অফ ইউর সিগনেচার, মোস্তফা ফারুকী, কম্পেয়ার টু দি আদার মুভিজ দ্যাট ইউ মেড সো ফার, যে এটার মধ্যে এক শটে হচ্ছে। সো মোস্তফা ভাই, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে মানে ওয়াই এক শটে করার কথা আপনি কেন ভাবলেন, যে এটার যে থ্রিলটা, মানে ওয়াই ডিড ইউ ফিগার ইট আউট, ইজ ইট দ্য লেটেস্ট ট্রেন্ড? কারণ আমি একটু একটা দিয়ে দিই, মানে লেটেস্ট যে মুভিগুলো সিঙ্গেল শটের, আমরা উইকিপিডিয়া আমি একটু দেখলাম, এমন তো না যে এইবার অস্কার লিস্টে যারা আছে সবগুলোই সিঙ্গেল শটে করেছে। বা আপনি ধরেন যে লেটেস্ট ঘটনা তুরস্কের ভূমিকম্প নিয়ে যদি একটা মুভি হয় বা এরকম ধরনের, আপনি জানেন কিনা আমি জানি না, স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে
বাচ্চাদের এলিমেন্টারি বাচ্চাদেরকে মারা হয়েছিল, গুলি হয় যেটা আমেরিকায় স্কুলে, যে প্রায় মনে হচ্ছে 24টা বা 25টা বাচ্চাকে, গ্রেড 1 এবং গ্রেড 2 বাচ্চাকে কিল করা হলো। এটার উপরে মুভি হয়, বোলিং ফর কলম্বাইন হয়। তো ওগুলো কি সিঙ্গেল শটে হয়েছে? আপনার কেন মনে হলো হঠাৎ করে সিঙ্গেল শটে করতে হবে? না, সিঙ্গেল শট, এটা আই মিন সি, ফার্স্ট অফ অল সিঙ্গেল শট ছবি পৃথিবীতে হয়েছে খুব অল্প। ইটস নট যে দেয়ার আর মেনি সিঙ্গেল শট ফিল্মস। সিঙ্গেল রিসেন্ট সাম্প্রতিক সময়ে আমরা যেহেতু আপনারা নর্থ আমেরিকাতে থাকেন, নর্থ আমেরিকায় থেকে বানানো একটা ছবি সিঙ্গেল শটে হয়েছে 1917, হুম। কিন্তু সেটাও ডিজিটাল স্টিচ আছে, মানে ইটস নট অর্গানিক্যালি সিঙ্গেল শট। দেয়ার আর Yes. পসিবলি 3টা শটকে জোড়া লাগানো হচ্ছে। বার্ডম্যান উই নো যে সে অ্যাপারেন্টলি সিঙ্গেল শট ফিল্ম, বাট 3টা শটকে আসলে ডিজিটাল স্টিচ করা হচ্ছে, বাট আমাদেরটা অর্গানিক্যালি সিঙ্গেল শট। এখন ওয়াই উই চোজ টু শুট এ সিঙ্গেল শট ফিল্ম, এটা এমন না যে আমি এই পর্যন্ত কোনো সিঙ্গেল শট ফিল্ম বানাইনি বা বাংলা ভাষায় এর আগে সিঙ্গেল শট ফিল্ম হয়নি, লেটস মেক এ সিঙ্গেল শট ফিল্ম and let's be on the record book. No, I mean we didn't have that intention, we still don't have this intention. এই কারণে আপনি দেখবেন যে আমাদের পোস্টারে বা আমরা কোথাও কমিউনিকেশনে বলছি না যে বাংলা ভাষার প্রথম সিঙ্গেল শট ফিল্ম, ওই প্রমোশনে আমরা নাই। আমার সিঙ্গেল শট বানাতে হয়েছে ফর ক্রিয়েটিভ রিজন। ক্রিয়েটিভ রিজন ইজ, যখন আমি স্ক্রিপ্টটা লিখছিলাম তখন to me the first challenge was how I can transfer the suffocation যে মানুষরা ওখানে ছিল তারা তখন কিরকম ফিল করেছে, যে সাফোকেটেড ফিল করেছে এভরি মোমেন্ট, আমি এই সাফোকেশনটা কি করে অডিয়েন্সের কাঁধের মধ্যে আমি ট্রান্সফার করতে পারি। and then I thought the best way is to shoot the film without any cut, because if you cut then if you don't cut a shot for a long period of time, and even if the camera operates and movement করে, then audience will feel suffocated. And this is what I wanted to do. And single shot, but then again single shot মানে কিন্তু এই না যে ক্যামেরাটা একটা জায়গায় বসে আছে আর ঘটনা ঘটছে, it's not that. ক্যামেরা আপনি যখন ছবি দেখবেন আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা সিঙ্গেল শট কিনা, কারণ আপনি ক্যামেরা কখনো এখানে আছে, ক্যামেরা কখনো আরেক জায়গায় চলে গেছে, আপনি টেরই পাবেন না। সো সিঙ্গেল শট বানাতে গেলে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ যে আপনি কিভাবে সিনের পেস এবং ইমোশন ঠিক রেখে ব্লকিং এবং আপনার ক্যামেরার মুভমেন্টের মধ্যে আপনি সেই চ্যাপ্টার গুলো ক্রিয়েট করতে পারছেন। সো দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, বাট থ্যাঙ্কফুলি উই হ্যাড এ গ্রেট টিম ফ্রম রাশিয়া অ্যান্ড বাংলাদেশ। এই দুই দেশের টিমের সমন্বয়ে আমরা উই কুড এক্সিকিউট দিস। দুটো ব্যাপার ফারুকি এবং তিশাকে আমি বলছি যে আমরা তো শিন্ডার দেখেছি, ইনগ্লোরিয়াস বাস্টার্ড দেখেছি, আমাদের এই জেনারেশন দেখছি, এবং আমরা ইভেন বিউটিফুল মাইন্ড, আপনার মনে আছে রবার্টো বেনিনি, ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাবা চলে গেল সেটাকে ট্যাঙ্কের মধ্যে রেখে, 3টাই মারাত্মক দুঃখের ছবি হতেও পারতো, কিন্তু সবগুলোর ভিতরে স্যাটায়ার কিন্তু আছে, স্যাটায়ার আছে, দেয়ার ইজ হিউমার আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই মুভিটাতে আমরা আশা করছি দেয়ার উইল বি টুইস্ট, and because every story has this. আপনি ইনগ্লোরিয়াস বাস্টার্ডে দেখেন সুন্দর কিন্তু আছে। So what's your take on that? I mean for the audience, কারণ পোস্টারের ফলোআপটা এই কারণেই, দর্শক তো থিয়েটারে যাবে, কেন দর্শক এই মুভিটা দেখতে থিয়েটারে যাবে? দ্যাটস অ্যাকচুয়ালি দ্য মেইন কোশ্চেন। ফারুকি যদি বলেন, and then Tisha if you can help us to the audience. আমি অডিয়েন্সকে মনে রাখতে হবে যে আমি দুজন যাবো, হাজবেন্ড ওয়াইফ যাবে, 30 টাকা দিয়ে যাবে, ইকোনমি অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আমরা কিন্তু কেউ আর বড় লোকই দেখাচ্ছি না, এখানে খুবই খারাপ অবস্থা এখন যুদ্ধের মধ্যে। সো $30 যায়, $40, আবার ওই $30 একটা পপকর্ন দাও, আবার $30, এরকম একটা অবস্থা। তো সব মিলায় 100 টাকার একটা মামলা। তো তারপরে তো যেতে হবে, কারণ দিস ইজ বাংলা মুভি, বাংলাদেশ সাপোর্ট করবো। কেন এই মুভিটা ছোট স্ক্রিনে বা পরে ওয়েটটা করে এই মুহূর্তে বড় স্ক্রিনে দেখতে হবে ফারুকি? প্রথমত এই ছবিটা আমরা দেখেন অনেকদিন আটকে ছিল, আমরা চাইলে ওটিটিতে দিয়ে দিতে পারতাম, আমরা ওটিটিতে দেওয়ার নিশ্চয়ই কোনো না কোনো দিন ওটিটিতে দেবো, দেওয়ার আগে আমরা চেয়েছি প্রথমে দর্শক থিয়েটার এক্সপিরিয়েন্স নিক, এই কারণে যে এটা একটা সিঙ্গেল শট ফিল্ম। সিঙ্গেল শট ফিল্মের ক্ষেত্রে সিনেমাটা সারা পৃথিবীকে মানে কি বলে ডার্ক করে দিয়ে, সমস্ত সাউন্ডস্কেপ বন্ধ করে দিয়ে একদম একটা ভিন্ন জগতে বসে এই ছবিটা এক্সপিরিয়েন্স করতে হবে। দেন ইউ উইল ফিল লাইক ইউ আর অলসো ওয়ান অফ দেম, যে ওই রেস্টুরেন্টের মধ্যে যারা আটকা পড়েছে তাদের মধ্যে একজন। এন্ড দ্যাট ইজ এ মাস্ট ফর মি। এবং এই ছবিটার নির্মাণ কৌশলের মধ্যে এই জিনিসটা আছে, ফলে সো দিস ইজ ওয়ান থিং যে কারণে আপনাকে একটা থিয়েটার এক্সপিরিয়েন্স করতে হবে এটা। আর দ্বিতীয় কারণটা হচ্ছে এই যে আমরা প্রত্যেকে জানি যে ওই দিন ওখানে কি ঘটেছিল, কিন্তু আমি তো আমার ছবিটাতে
আমি তো নিউজ পেপার রিপোর্ট বানাইনি, আমি তো হোলি আর্টিজানে কি ঘটেছিল সেটা দেখানো, মানে সেটা ডকুমেন্টারি বানানো আমার কাজ না। আপনার যদি মনে থাকে, আমি 2007 সালে একটা ছবি বানিয়েছিলাম মেড ইন বাংলাদেশ নামে। যে ছবিটা আমি করেছিলাম খাগড়াছড়িতে ঘটে যাওয়া একটা রিয়াল জিম্মি ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে, এবং আমার ছবির সঙ্গে ওই মূল ঘটনার কোনো সম্পর্ক নাই। তাহলে আমার ছবিটা আমি কেন বানিয়েছি? আমার ছবিটা বানিয়েছি অ্যাজ এ বাংলাদেশি। আমার মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন এসছে যে আমরা কারা, এই জিনিসটা আমি বোঝার চেষ্টা করেছি। এই ঘটনাটার পরেও আমার মধ্যে একই প্রশ্ন এসছে যে আমরা কারা। এবং আপনারা দেশের বাইরে যারা থাকেন তারা পরিচয় এবং পরিচয়ের কোশ্চেন গুলো সবচেয়ে বেশি ফেস করেন, রাইট? Yes, এটা আমরা ফেস করি, আমরা দেশে থাকলেও ফেস করি, আমরা যখন বাইরে ঘুরতে যাই তখনও ফেস করি। আমি মনে করি এই ছবিটা নির্মোহভাবে সব দিক থেকে এই ঘটনার বিভিন্ন অ্যাঙ্গেল গুলো দেখার চেষ্টা করেছে, প্রশ্নগুলো করার চেষ্টা করেছে, এবং উইথ কিপিং দ্য ইমোশনাল ব্যালেন্স। probably right, yeah, that's right. ওকে শিওর। সো তিশা কি বলবে? তিশার কথা একটু শুনি। কেন তিশাকে দেখতে যাবে? আমরা কিন্তু মুভি দেখতে যাচ্ছি না, অনেকে খালি টিকিট কাটবে যে তিশাকে দেখতে যাব, কেন? আমাকে যদি জিজ্ঞেস করা হয়, না থ্যাংক ইউ সো মাচ, যদি আমাকে দেখতে আসবে এই জন্য টিকিট কাটে তাও তো খুবই ভালো। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি আসলে ছোট্ট করেই বলি যে বাংলাদেশি মানুষ পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, ভেতরে তো একটা বাঙালি ভাব বা বাংলাদেশের একটা মর্যাদা বা আমি বাংলাদেশি এই জিনিসটা তো নিয়েই বহন করেই আসলে যায়। সো আর আমি যখনই এটা ফেস্টিভ্যালে এই সিনেমাটা দেখানো হয়েছে, যে কোনো ফেস্টিভ্যালে বড় বড় ম্যাগাজিন যেখানে আছে ওয়ার্ল্ড ওয়াইড, বড় বড় ম্যাগাজিন গুলোতে একটা সেন্টেন্স খুব সুন্দরভাবে লেখা আছে, সেটা হচ্ছে যে এই সিনেমা দেখার পর বাংলাদেশকে নতুন ভাবে জানতে শিখলো পৃথিবী। এইটা আমি কোট করতে চাই, এটা কিন্তু অনেক ম্যাগাজিনে লেখা হয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাগাজিন গুলোতে। সো পৃথিবীর যে প্রান্তেই বাংলাদেশি থাকুক না কেন, বাংলাদেশকে নতুন করে পৃথিবীর অন্যান্য মানুষ জানছে, এবং বাংলাদেশে এরকম একটা ফিল্ম হয়েছে যেটা বাংলাদেশের ভাবমূর্তি চেঞ্জ করে দিচ্ছে পৃথিবীর দুয়ারে। এরকম একটা ফিল্ম অবশ্যই বাংলাদেশি মানুষ ভাই বোনেরা দেখতে যাবে। থ্যাংক ইউ সো মাচ। পজিটিভই তো বললেন, নতুন ভাবে ছিল মানে পজিটিভ ভাবে ছিল ডেফিনেটলি। মোস্তফা ফারুকী অবশ্যই মানে অবশ্যই পজিটিভ ভাবে ছিল। আমাদের সবচেয়ে সমস্যাটা ফারুকী, আপনি বলতে পারেন আমাদেরকে কাইন্ডলি যে এই যে ঘটনাটা, এটা তো আর ঘটে আর ঘটবেও না ইনশাআল্লাহ, বিকজ আমাদের উই টেক প্রাইড ইন আওয়ার ইন্টেলিজেন্স এন্ড অল আওয়ার বিং বাংলাদেশি ফ্রম দ্য হিস্ট্রি অফ 1971. Maybe this happened for some reason, whatever, it's a fluke, it's not going to happen again inshallah. So ফারুকী, আমার প্রশ্নটা হচ্ছে যে so positively তো you always tell a story of positivity, right? So এটা দেখতে হলে দর্শককে যেতে হবে, তাহলে বুঝতে হবে is there any twist in the whole movie? এটা তো আমি বলে দিতে পারছি না, এটা হলে গিয়ে দেখতে হবে। শুধু আমি এইটুকু বলতে চাই, অ্যাপারেন্টলি মানে শিল্পীর কাজ কি? শিল্পীর কাজ হচ্ছে আলোর মধ্যে অন্ধকার খোঁজা, অন্ধকারের মধ্যে আলো খোঁজা। Yes, fantastic, that's it, and then বাকিটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। সো দর্শক অবশ্যই যাবেন, আমরা আশা করছি দিস উইল বি দ্য ব্লকবাস্টার। আমার আসলে জানা নেই, আমাদের উই হ্যাভ পরাণ এসেছে, আরো অনেক মুভি এসেছে, এর মধ্যে অনেকবারই এসেছে, ফাগুন হাওয়া আসছে। আরেকটা যেটা কথা, আপনি একটু কাইন্ডলি আমাদেরকে হেল্প করেন ফর দ্য অডিয়েন্স, যে একসাথে এই যে বলেন অন্ধকারে মুভিটা দেখার, একসাথে যে ডিপ একটা কনসেন্ট্রেশনে, তো চোখের পানিটা যেন তখন আড়াল করা যায়। অনেক সময় ইমোশনটা এমন হয়ে যায় যে ইউ ফিল সো ইনসাল্টেড, মানে এবং এত অনুভূতিটা আর কি, আপনার আবেগটা, তারপরে চোখের পানিটা মুছে ফেলে আবার সুন্দর করে হেসে এবং একটা শক্তি নিয়ে আবার বেরিয়ে আসে যায় হল থেকে। এটা তো আসলে বাসায় সম্ভব না। ফারুকী ভাই, আপনি কিছু অ্যাড করতে চান? বাসার ক্ষেত্রে যে মুশকিলটা হচ্ছে কি, দেখেন এই ছবিটা দেখতে হবে আনব্রোকেন কনসেন্ট্রেশন নিয়ে। এখন বাসায় হলে কি, আমি নিজে যখন বাসায় ছবি দেখি, ছবি দেখার মাঝখানে আমি 13টা ব্রেক নেই। হয়তো ছবির সাউন্ড ট্র্যাকের মধ্যে ডিরেক্টর সাহেব কিছু ডায়ালগ এবং সাউন্ড ডিজাইন দিয়েছে, রাইট? তার মধ্যে আমার এই সাউন্ডে ঢুকে যাচ্ছে, ভাইয়া আপনার নাস্তা রেডি, আপা আপনাকে ডাকতেছে। সো এগুলো তো সাউন্ড ট্র্যাকের অংশ হয়ে ওঠে, এন্ড দেন the whole experience is gone. Cinema needs to be seen with all your attention. If you give attention to the cinema, then cinema will give you something back. Yes, thank you so much. 420 দেখছিলাম আমি অনেক আগে। মোস্তফা ফারুকী স্টাইলটা যারা দেখেননি এখনো, এবং এবারে যে দর্শক একবার যখন হলে যে দেখবেন, মনে থাকবে আপনার, আমার ধারণা স্টোরি টেলিংটা ইজ ডিফারেন্ট। এই যে
সংলাপ, যেটা কথা, কথ্য ভাষায় কথা বলাটা, আমরা তো এটা টাচ পাবো আমার মনে হচ্ছে এখানে। নিশ্চয়ই মানে নিশ্চয়ই। প্রমিত বাংলা না, সোজা বাংলা। এটা মানে সাধারণ সকল সাধারণ বাংলায় মানুষের ভাষায় পাওয়া পাওয়া যায়, যাবে, হ্যাঁ সকল বাংলায় পাওয়া যাবে। সকল আমার মনে বাংলায় আছে যে আছে এখানে। 420 সময় মনে আছে আমরা দেখতাম, ওইটা অবশ্য বাসায় বসেছি তখন, নাটক ছিল ওটা। হ্যাঁ তো আমার গল্পটা বলি, বেসমেন্টে বসে দেখা যাচ্ছে এই শাফিন দেখছি সবাই মিলে, তারপর হ্যাঁ দেখতে দেখতে একজনের হঠাৎ বাথরুম পেয়েছে, সে আবার ওই বাথরুমে যে দরজা খোলা রাখছে, মানে পজ করার উপায় নেই কারণ সবাই দেখতেছি, মানে কর্নারে করে বলছে যে তোমরা ওইদিকে দেখো। হ্যাঁ, আমি আবার এই কি হলো এরকম একটা ব্যাপার। না, So, আপনার আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 420 সিকুয়েল করার কথা আমি ভাবছি, খুব দ্রুতই হয়তো করব। নাম কি হবে জানি না, মেবি 420 হোল স্কোয়ার, আই ডোন্ট নো, বাট লেটস সি। ফ্যান্টাস্টিক। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে শোলের মতো মুভি আমরা কবে পাবো বাংলাদেশে? শোলে তো একটা মাস্টারপিস, শোলে ইন্ডিয়ান। সো বাংলাদেশে তো এরকম একটা মুভি দরকার যেটার মধ্যে ইমোশন আছে, ড্যান্স আছে, গান আছে, সব আছে। আবার না, আমি ঠিক জানি না, ড্যান্স ছাড়াও তো ইমোশনাল ছবি হতে পারে, পারে না? হতে পারে, সব আছে। মানে এটা তো আমরা শুনছি ফিল্ম, আপনারা তো ফিল্ম ইনস্টিটিউটে গেছেন, ফিল্ম স্কুলে পড়ানো হয়, শোলে আমি দেখানো হয়। কোথাও যাইনি, আমি আচ্ছা, কি বলে অকাট ভাই ব্রাদার, আই নো, ডেফিনেটলি। বাট এরকম একটা মুভি তো আমরা চাই, খুবই এন্টারটেইনিং। বিকজ দ্য থিং ইজ, আমরা কেন বলছি এটা একটু বলি। আমাদের জেনারেশন যারা এখন এখানে বড় আপ আর মেজরলি এখানে বড় হয়েছে, তারা বলে যে ইন্ডিয়ান মুভিতে এত হইচই হয়, ঈদের সময় হয়, বিয়ের সময় গান হচ্ছে, বাংলা মুভি কই, এরকম একটা আমরা বাংলা মুভি চাই, উই ওয়ান্ট টু বি প্রাউড অ্যাবাউট ইট। কিন্তু আমি যেটা মনে করি, এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত, ইন্ডিয়ানরা তাদের মুভির জন্য একটা একটা ফর্মুলা তৈরি করেছে। এখন আপনি চাইলে সেই ফর্মুলার মতো ছবি বানাতেও পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের ফর্মুলা তৈরি করতে পারেন। আমরা সম্ভবত আমাদের নিজেদের ফর্মুলা তৈরি করার রাস্তায় ব্যস্ত আছি, এবং আমাদের খুব বেশি ক্ষমতা আছে তা না, ছোট্ট শক্তি দিয়ে আমরা যেটা করার চেষ্টা করেছি। আমরা যখন টেলিভিশনে কাজ শুরু করি, টিভিতে, তখন কিন্তু আপনার যদি মনে পড়ে, তখন কিন্তু আমাদের টিভি ছিল স্টার প্লাসের দখলে। সেই জায়গা থেকে আমরা আমাদের নিজেদের কি বলে মেকিং এ একটা কি বলে ভিজুয়াল স্টাইল তৈরি করেছি, এবং সেই ভিজুয়াল স্টাইলের মাধ্যমে আমরা আমাদের দর্শক শ্রেণী তৈরি করেছি। এবং আমি জানি যে সেটা এমনকি ইন্ডিয়াতেও, ওয়েস্ট বেঙ্গল এবং অন্যান্য জায়গাতেও বেশ সমাদৃত হয়েছে। আমার ধারণা সমাদৃত হয়েছে এই কারণে যে আমরা একটা এঙ্গেজিং ভিজুয়াল স্টাইল তৈরি করতে পেরেছি, যেটা আমাদের নিজেদেরই, একান্তই আমাদের, যেটা অন্য কারো না। এখন ইন্ডিয়ান যে দর্শক ওয়েস্ট বেঙ্গলে বসে আছে, উনি যদি উনি যদি দেখে যে আমরা এমন একটা কাজ করছি যেটা যেটা অরিজিনালটা তার দেশেই বহু হচ্ছে, তো আমি ফটোকপি হওয়ার মধ্যে খুব একটা আনন্দ আছে কিনা আমি জানি না, আমি সবসময় অরিজিনাল হতে চেয়েছি। হয়তো হয়তো অনেক ক্ষেত্রে সফল হয়েছি, অনেক ক্ষেত্রে সফল হয়নি, কিন্তু চেষ্টাটা সবসময় এটাই ছিল। কিন্তু আমরা তো সহাবস্থানে আছি বেসিক্যালি, মানে তিশা যাচ্ছেন অভিনয় করতে, জয়া হাসান যাচ্ছেন, সবাই না না, এখানে দেখেন, আপনি যখন আপনার নিজের স্টাইলে কিছু করছেন, তার অর্থ এই না যে আপনি কারোর সাথে মারামারি করছেন। আমি বলি, আপনি যখন পাঞ্জাবি পরে ঘুরছেন, আপনার আরেকজন বন্ধু যদি টি শার্ট পরে ঘুরে, তার মানে এই না যে আপনার দুজন মারামারি করছেন, তার মানে এই যে আপনার দুইজনের পরিচয়, নিজের পরিচয় নিয়ে নিজে ঘুরছেন। আর আমরা এই দুনিয়াতে জানি যে নিজের পরিচয়ে পরিচিত হতে পারাটা সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছিলাম যে বাচ্চাদের কথা বলা হয়েছিল একটা এয়ারপোর্টে, মানে ছবিটা কি বাচ্চাদের, আপনি মনে হয় বলছেন যে PG-13 হতে পারে, 13 মতো হলে। আমি জানি না পিজি কত হয়েছে, তবে এই ছবিতে কিছু মার্ডার আছে, কিন্তু কোনো মার্ডারই গ্রাফিক না, আমরা কোনো কিছু গ্রাফিক্যালি দেখাইনি। মানে গোর ইমেজ খুব একটা আছে বলে আমি মনে করি না, কিন্তু কিছু কার্সওয়ার্ড আছে, অ্যাবাউট 5 to 6 কার্সওয়ার্ড আছে। বাট দেন এগেইন কার্সওয়ার্ড তো বোধহয় এখন সব জায়গায় দেখা যায়। কিন্তু এই ধরনের গল্পটা হয় যে আমরা তো বাচ্চাদেরকে নিয়ে ওয়েস্টে ঘুরছি, আমরা এই যে নিউ ইয়র্ক এয়ারপোর্টে হঠাৎ করে আপনার হাই সিকিউরিটি দেওয়া হলো, বাচ্চারা কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছে এখন লাইফের সাথে। আই থিংক এখানে যেটা আছে আমার ছবিতে, এর চেয়ে অনেক, মানে কি বলে, এর চেয়ে অনেক ভয়ঙ্কর ছবি তারা ঘরে বসে ওটিটিতে দেখছে। দেখতেছেন, রাইট, থ্যাংক ইউ সো মাচ। তিশা, অভিনয় নিয়ে একটু শুনি, পুরস্কার পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে, নাকি অ্যাওয়ার্ড তো অলরেডি, তো ইউ হ্যাভ বিন গিভেন দ্য অ্যাওয়ার্ড ফর দিস মুভি, রাশিয়াতে আপনারা অ্যাওয়ার্ড পেয়েছেন। সো আপনারা, আমার তো পার্সোনালি আমরা মনে করি দর্শক প্রাপ্তিটাই আপনাদের, দর্শকের ভালো লাগাটাই আসুক। হ্যাঁ, এখানে পুরস্কার দিয়ে কি হবে, কিন্তু তারপরেও তো পুরস্কারটা পেলে খারাপ লাগে না। না, পুরস্কার পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগবে, কিন্তু আমার কাছে মনে হয় স্পেশালি এই ফিল্মের ক্ষেত্রে বলবো যে 4 বছর আটকা থাকার পরে ফাইনালি আমাদের যে গোল ছিল যে বাঙালি মানুষরা এই সিনেমাটা দেখবে। আই ডোন্ট নো অ্যাবাউট বাংলাদেশের ইস্যুটা ডিরেক্টর বা অন্য প্রডিউসাররা বলতে পারবে, বাট পৃথিবীর সরি আমেরিকায়, কানাডায় বসে বাঙালিরা দেখছে, যেই কারণে আমাদের স্ট্রাগল যে সাধারণ জনগণের কাছে আমরা সিনেমাটা পৌঁছে দিতে চাই, এইটা সার্থক হতে যাচ্ছে ওইটার পথে।
সো এটাই আমার জন্য বিশাল বড় একটা পুরস্কার আর কি আপাতত। ওকে, শিওর, থ্যাংক ইউ সো মাচ। আমি ঠিক বুঝলাম না যে আমাকে রিপোর্ট আসছে যে লাইভটা এখনো লিঙ্কটাকে ওপেন করতে পারছে না। So it's already shared. We'll see what's going to happen. We will download it if possible and then again share it to the audience. Okay, আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসেছি। আমি বলেছিলাম, কথা দিয়েছি, রিমেম্বার ক্যানাডা, we are not in Bangladesh Standard Time. Canadian Standard Time 30 minutes almost done. আপনারা খুব ভেরি কালারফুল একটা মানে যেটাকে বলা হচ্ছে লাইন আপ নিয়ে এসেছেন এই মুভিতে। জাহিদ হাসান, ইন্তেখাব দিনার, নাদির হোসেন চৌধুরী, মানে মারাত্মক ব্যাপার স্যাপার। এবং মামুনুর রশিদকে দেখলাম, ওনার চোখের ভঙ্গিতে ট্রেলারে খুব একটা ভালো লাগলো না, মনে হলো যে উনি ঠিক ভালো না মন্দ ঠিক বুঝলাম না কোন দিকে প্লে করবেন রোলটা, বাট সারপ্রাইজ দেখা যাবে। সো অ্যাবাউট দ্যাট, আবার পরমব্রত এসেছে, রাইট? কলকাতা থেকে পরমব্রত, হ্যাঁ। পরমব্রত এসেছে। সো হাউ ওয়াজ লাইক হাউ ইজ ইউর ফিলিং অ্যাবাউট দিস মুভি? 4 বছর আগের কথা বলছি, তারপরে অনেক সময় গড়িয়ে গেছে, বাট এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার, সামথিং ফানি ইনফ্যাক্ট বিহাইন্ড দ্য সিন, মানে বলার কথা একদম ঘুষি মারবেন বা মারবেন না, গুলি করবে, দেখা গেল গুলি ফুটে নেই, এরকম একটা ব্যাপার স্যাপার মনে পড়ে কি কিছু? তিশা কি কিছু শেয়ার করতে চান? বা না না, ফানি মোমেন্টের কথা আমার কিছুই মনে পড়ে না। আই ওয়াজ লাইক, আমাদের রিহার্সাল যে কয়দিন করছি খুব মজা করে করছি, যেই শুটের সময় আসলে আমার কাছে মনে হয়েছে যে জীবনটাকে এভাবে হাতে নিয়ে আমরা কাজ করছি। বিকজ আমাদের যদি আল্লাহ না করুক একটু মিস হয়, আবার ফ্রম দ্য বিগিনিং স্টার্ট করতে হবে। এখন আমাদের সাথে আমাদের সান অনেক ইস্যু একসাথে জড়িত, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে আমাদের যে ক্যামেরা অপারেটর ছিল যে হ্যান্ডি করছে, ও খুব বেশি দিন এটা হোল্ড করতে পারবে না। হ্যাঁ, হোল্ড করতে পারবে না, মানে ওর জন্য বিষয়টা অনেক টাফ, এবং ও যদি না থাকে আমরা এই ফিল্মটা বানাতে পারবো না। আসলে আমি বলবো না কোনো ফানি মোমেন্ট ছিল, আমি বলবো যে এখানে ইমোশনাল অনেক মোমেন্ট ছিল, আকুতি মিনতি ছিল, আমাদের ভয় কাজ করছে। এটা একটা মানে চাঞ্চল্যকর একটা জার্নির মধ্যে ছিলাম। কিন্তু রিহার্সাল যে কয়েকদিন আমরা করেছি, ওই কয়েকদিন আমরা সবাই মিলে অনেক অনেক ফান করেছি, অনেক মজা করে রিহার্সাল করেছি। বিকজ এত বড় একটা ক্যানভাসে এতগুলো মেইন আর্টিস্ট, এতগুলো বিজি আর্টিস্ট একসাথে হওয়াটা খুব ডিফিকাল্ট। সো ওই যে একসাথে হয়েছে অনেকগুলো আর্টিস্ট, ওই 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 সময় আমরা অনেক এনজয় করতাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফারুকি কিছু শেয়ার করতে চান কিনা, ইভেন ইমোশনাল কোনো? আমি একটাই কথাই বলতে চাই যে যারা এই লাইভটা দেখছেন অথবা তারা যারা হয়তো এই ছবিটা মুক্তি পাচ্ছে এটা সম্পর্কে যারা জেনেছেন, তাদের কাছে আমার একটাই বক্তব্য আছে যে যদি কখনো আমার কোনো কাজ আপনাদের ভালো লেগে থাকে, আমি বলবো যে এই ছবিটা দেখতে সবাই থিয়েটারে যান, এবং দেখার পরে যদি ছবিটা আপনার সঙ্গে কথা বলে, অথবা ছবিটা যদি আপনি ফিল করেন যে হ্যাঁ এই প্রশ্নগুলো, এই কথাগুলো আপনার মনের কথা, বা এই অনুভূতিগুলো আপনার মনের অনুভূতি, এইগুলো আপনিও ভেবেছেন বহুবার, তাহলে আপনি হল থেকে বেরিয়ে অন্যদেরকেও ছবিটা দেখতে যেতে বলেন। আর যদি দেখেন যে না ছবিটা আপনাকে কমিউনিকেট করছে না, তাহলে অন্যদেরকে বলবেন যে যাওয়ার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের তেমন কিছু বলার নেই, লাস্ট কমেন্টটা এটাই ছিল যে দর্শক যেন যায়, এবং আমরা চাই বাংলা ছবি এগিয়ে যাক। এই কারণেই বাংলাদেশি বিসিসিবি, বাই দ্য ওয়ে, বাংলাদেশি ক্যানাডিয়ান বাংলাদেশি আমাদের 55,000 মেম্বার, বাট অন এভারেজ বাংলাদেশে আমরা বলি 100,000 রিচ আউট, বিকজ ফ্যামিলি মেম্বাররা 3-4 জন আছে, সবাই তো আর মেম্বার না। সব মিলিয়ে 100,000, ভেরি লার্জ। উই ডু সো মেনি থিংস, আদার থিংস। ওয়ান অফ দ্য কমিটমেন্ট হচ্ছে বাংলা ছবিকে প্রচার করা এবং প্রসারে এগিয়ে যাওয়া। আপনাদের সাথে মনে হয় আমাদের আবারও আড্ডা হবে, আমাদের খুবই ইচ্ছা, এবং মনে হয় আমরা পরে কথা হবে সে ব্যাপারে। আপনারা আসছেন এই নর্থ আমেরিকায়, পৃথিবীর এই প্রান্তে, টরন্টোতে আসার প্ল্যান আছে আমরা শুনেছি, চলে আসেন, আমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, এক কাপ কফি খাই। কানাডাতে টিম হর্টন খুবই বিখ্যাত কফি শপ, আসলে কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।